আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আদালতের টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি, বিচারকের ধমক খেয়ে লজ্জাজনক পরিস্থিতিতে নেতানিয়াহু। পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, ইরান, রাশিয়া, গলা শুকিয়ে কাঠ পশ্চিমাদের। ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের, হুথিদের প্রশংসায় ভাসালো হামাস। যে কারণে ট্রাম্পকে হ্যালুসিনেশনে আক্রান্ত উন্মাদ প্রেসিডেন্ট বললেন ইরানি কমান্ডার। ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী, নিরাপত্তাহীনতায় দখলদার ইসরায়েল। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ইউরোপ যাচ্ছেন সিরিয়ার আহমেদ আল সারা। পাকিস্তানে ট্রেন জিম্মির ঘটনায় সব যাত্রী উদ্ধার, 33 বিদ্রোহী নিহত। লেবাননের সঙ্গে সম্পর্ক চায় ইসরায়েল, সমঝোতার চেষ্টা যুক্তরাষ্ট্রের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আদালতের টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি, বিচারকের ধমক খেয়ে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন নেতানিয়াহু। ইসরায়েল মিডিয়ার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দুর্নীতির মামলায় তেল আবিবে আদালতে চিৎকার করে এবং টেবিলে ঘুষি মেরে এক বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আদালতের শুনানির সময় নেতানিয়াহু চিৎকার করলে বিচারক তাকে ধমক দিয়ে আওয়াজ কমাতে সতর্ক করেন। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার মামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু 17তম বারের মতো তেল আবিব জেলা আদালতে দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে হাজির হয়েছিলেন। পরে বিচারক তাকে ধমক দিয়ে গলার স্বর নিচু করতে বলেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আরনোহতের প্রতিবেদন অনুযায়ী আদালতের শুনানির সময় নেতানিয়াহু চিৎকার করেন, কিন্তু বিচারক তাকে আওয়াজ কমাতে সতর্ক করেন। ইয়েদিওথ আরনোহতের প্রতিবেদনে আরো বলা হয়, নেতানিয়াহু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং টেবিলে ঘুষি মেরে বলেন, বিচারকরা আমাকে এবং আমার পরিবারকে জাহান্নামের দরজায় নিয়ে গেছে। আমি কয়েক মিনিট সময় চাই এই অভিযোগ কতটা হাস্যকর তা দেখানোর জন্য। আমারও আত্মরক্ষার অধিকার আছে। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী অভিযোগের জবাব দিতে আদালতে 2 বার হাজির হয়েছেন এবং আরো 7টি শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে তার। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি পৃথক দুর্নীতির মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং আস্থার অবমাননার অভিযোগ আনা হয়েছে। তিনি কোনো অন্যায় করেছেন বলে মানেন না এবং অভিযোগগুলিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। 2020 সালের 24 মে নেতানিয়াহুর বিচার শুরু হয়। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি অপরাধী আসামি হিসেবে আদালতে দাঁড়িয়েছেন। ইসরায়েলের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে পদত্যাগ করতে হবে না। এই প্রক্রিয়া কয়েক মাস সময় নিতে পারে। পারমাণবিক ইস্যুতে বেইজিং এ বৈঠকে বসছে চীন, ইরান, রাশিয়া। গলা শুকিয়ে কাঠ পশ্চিমাদের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে আজ বেইজিং এ বৈঠক অনুষ্ঠিত হবে। উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাংজু বৈঠকের সভাপতি করবেন এবং রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়াভকভ সের্গেই আলেকজেভিচ এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বেইজিং এ বৈঠকে যোগ দেবেন। মুখপাত্র আরো জানিয়েছে, 3 পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে মত বিনিময় করবে। সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমার একটি যৌথ নৌ মহড়া করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকানরা যে মূল পরিকল্পনা থেকে সরে এসেছিল, আমরা তা পুনরুদ্ধারের পক্ষে। ইউরোপীয় পক্ষ থেকে কেউ কেউ যোগাযোগ করেছে। ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের, হুথিদের প্রশংসায় ভাসালো হামাস। গাজার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্যে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথির জারি করা নির্দেশ অনুযায়ী এই হামলা চালানো হবে। ইয়েমেনের সামরিক বাহিনীর বিবৃতি বলা হয়েছে, এই মুহূর্ত থেকে সমস্ত ইসরায়েলি জাহাজের জন্য লোহিত সাগর, আরব সাগর,
বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো ইসরায়েলি জাহাজ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে তা নির্ধারিত এলাকায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে আরও জানানো হয়, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতক্ষণ না গাজার সীমান্ত পুনরায় খোলা হয় এবং জরুরি খাদ্য ও ঔষধ সহ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে হামাস বুধবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রশংসা করেছে। হামাস এটিকে ফিলিস্তিনের স্বার্থের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে হামাস বলেছে, এই পদক্ষেপ আমাদের ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের প্রতি প্রকৃত সমর্থনের প্রতিফলন এবং গাজার উপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ ভাঙতে বাস্তবিক চাপ প্রয়োগ করেছে। ইরান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ মহড়া সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, কিছু মানুষ হ্যালুসিনেশনে আক্রান্ত। ইরান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 শীর্ষক মহড়াটি উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হবে। এতে পর্যবেক্ষক দেশ হিসেবে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পার্স টুডে জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হল উত্তর ভারত মহাসাগরে নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা জোরদার করা। এর মধ্য দিয়ে সাগরে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে ইসলামী প্রজাতন্ত্র, ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে। এদিকে রাশিয়ার ডেস্ট্রয়ার রাজখি এবং সেদি ঝাপদ লজিস্টিক জাহাজ পেচিঙ্গা এবং চীনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার বাউতু ও লজিস্টিক জাহাজ গাওইউং যৌথ মহড়ায় অংশ নিতে উত্তর ভারত মহাসাগরে ইরানের পানির সীমায় প্রবেশ করেছে। তিন দেশের অংশগ্রহণে মহড়া আয়োজনের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমেও এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় ইরান, রাশিয়া ও চীনের যৌথ মহড়া আয়োজনের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন। একজন প্রতিবেদক তার কাছে জানতে চান তিনি উদ্বিগ্ন কিনা। এর জবাবে ট্রাম্প বলেন, একদমই না, কারণ আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী। এর প্রসঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি ট্রাম্পের বক্তব্যকে হ্যালুসিনেশনের প্রভাব হিসেবে অভিহিত করে বলেছেন, সমুদ্রে প্রভাব রাখার মতো দেশের সংখ্যা বেড়েছে। ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ মহড়া নিরাপত্তা উৎস হিসেবে কাজ করবে, কিন্তু যারা এর বিরুদ্ধে কথা বলছে তারা অলীক কল্পনার মধ্যে রয়েছে। বাস্তবতা হলো, তাদের উপস্থিতি কখনো বিশ্বের কোথাও নিরাপত্তা ও শান্তি বয়ে আনেনি, বরং আরও বেশি অনিরাপত্তা সৃষ্টি করেছে এবং মানব সমাজকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতার একের পর এক বাড়িয়ে চলেছে ইরান। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে দখলদার ইসরায়েল। এরই ধারাবাহিকতায় এবার ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান। মঙ্গলবার সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি আর্মি এভিয়েশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাইলট সাইয়েদ ঘাসেম খামোশি বলেন, দেশের আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যন্ত্রাংশ উৎপাদন ইরানের আর্মি এভিয়েশনের অন্যতম সাফল্য বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশটির আর্মি এভিয়েশন আগামী ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম মাসে 1000-এর বেশি অত্যাধুনিক যন্ত্রাংশের উৎপাদন উন্মোচন করবে। ইরান আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে বলে জোর দিয়ে তিনি উল্লেখ করেন, খুব নিকট ভবিষ্যতে এই অর্জনও উন্মোচন করা হবে। এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আগামী 17 মার্চ ব্রাসেলসে তার দেশের জন্য একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বুধবার একটি সিরিয়ান সূত্র এবং সফরের সঙ্গে পরিচিত দুই কূটনীতিকের বরাতে রয়টার্স এই খবর জানিয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের ক্ষমতা চুক্তির পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তার প্রথম ইউরোপ সফর। ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হবে সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ উত্তরণের জন্য আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করা। এর আগে প্রথম বিদেশ সফরে 2 ফেব্রুয়ারি সৌদি আরবে যান সারা। 2 দিনের সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারে আলোচনা চালান তিনি। বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল সারা। দায়িত্ব নেওয়ার পর আল সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন আইন পরিষদ গঠন করেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ কার্যকর থাকবে।
পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় বিদ্রোহীরা। প্রায় 550 যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেন জিম্মির ঘটনার সব যাত্রীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 33 বিদ্রোহী নিহত হয়েছে। সেই সঙ্গে টানা 2 দিন ধরে চলা এই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযানের ফলে 33 জন বিদ্রোহী নিহত হয়েছে এবং সব জিম্মিকে পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে। তিনি একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে বলেন, 11 মার্চ রাত 1টার দিকে বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ট্রেনটি লাইনচ্যুত করে, যা সন্ত্রাসবাদের এক নৃশংস ঘটনা। দুঃখজনকভাবে তাদের বর্বরতার কারণে 31 যাত্রী নিহত হন। নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জিম্মিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতার সঙ্গে এটি পরিচালনা করে। এর আগে মঙ্গলবার ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি। বেলুচিস্তান রাজধানী কোয়েটা থেকে প্রায় 157 কিলোমিটার দূরে বোলান জেলার মাশকাফ টানেলের কাছে ট্রেনটিকে জিম্মি করে তারা। ইসরায়েল লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এবং এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঘোষিত সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কয়েকটি বিরোধ নিরসনের চেষ্টা করছে বলে জানিয়েছে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা। আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে কয়েকটি কূটনৈতিক বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম হল দুই দেশের স্থলসীমা চিহ্নিত করা। এছাড়া ইসরায়েলের কারাগারে আটক লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা 5টি অঞ্চলের বিষয়ে আলোচনা হবে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, লেবাননের সঙ্গে নতুন আলোচনার উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করা। তবে লেবানন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য কয়েকটি কর্মসমিতি গঠন করা হবে, যারা অচিরেই বৈঠকে বসবে। পরবর্তী পর্যায়ের আলোচনা হবে রাজনৈতিক পর্যায়ে। তবে আল আরাবিয়া ইংলিশ এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায়, এর অর্থ হলো লেবাননের অভ্যন্তরে আনুষ্ঠানিক ইসরায়েলি কূটনীতি শুরু হওয়া। যুক্তরাষ্ট্রের অনুরোধ, ইসরায়েল সম্প্রতি 5 লেবানিজ বন্দীকে মুক্তি দিয়েছে। তবে লেবাননের বিভিন্ন গণমাধ্যম দেশটির রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে জানায়, আলোচনার বিষয়গুলো কেবল কূটনৈতিক ও সীমান্ত নির্ধারণ সংক্রান্ত। এগুলো সম্পর্ক স্বাভাবিক করার কোনো পূর্ব প্রস্তুতি নয় এবং এই ধারণা ভিত্তিহীন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আদালতের টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি, বিচারকের ধমক খেয়ে লজ্জাজনক পরিস্থিতিতে নেতানিয়াহু। পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, ইরান, রাশিয়া, গলা শুকিয়ে কাঠ পশ্চিমাদের। ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের, হুথিদের প্রশংসায় ভাসালো হামাস। যে কারণে ট্রাম্পকে হ্যালুসিনেশনে আক্রান্ত উন্মাদ প্রেসিডেন্ট বললেন ইরানি কমান্ডার। ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী, নিরাপত্তাহীনতায় দখলদার ইসরায়েল। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ইউরোপ যাচ্ছেন সিরিয়ার আহমেদ আল সারা। পাকিস্তানে ট্রেন জিম্মির ঘটনায় সব যাত্রী উদ্ধার, 33 বিদ্রোহী নিহত। লেবাননের সঙ্গে সম্পর্ক চায় ইসরায়েল, সমঝোতার চেষ্টা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।